এবার একটু নজর রাখবো লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকার দিকে। আর দোরগোড়ায় লোকসভা ভোট, আর আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, এমনটাই সম্ভাব্য, এমনটাই সূত্রের খবর। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে পাশাপাশি কংগ্রেসের সমর্থনে এই কটা সিট লড়বে পশ্চিমবঙ্গে, এই কটা সিটে 42টি আসনের মধ্যে, এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়বে কিছুক্ষণের মধ্যে ত্রয়ন। জানিয়ে রাখছি, আজ বলা যেতে পারে বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। এখনও পর্যন্ত বামেদের তরফ থেকে ইতিমধ্যে এক দফা প্রার্থী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, কিন্তু আজ দ্বিতীয় দফায় বলা যেতে পারে প্রার্থী তালিকা ঘোষণার একটা সম্ভাবনা বা সূত্র রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ত্রয়ন। ইতিমধ্যেই কংগ্রেসের সমর্থনে কোথা থেকে কে লড়তে পারে, আর বামেদের আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এই সমস্ত বিষয়ে বর্তমান আপডেট সম্ভাব্য কি রয়েছে? দেখো গৌরব, ইতিমধ্যে কিন্তু বামেদের প্রথম দফা এবং কংগ্রেসের তরফ থেকেও 8টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আইএসএফ এর সাথে একটা জোট করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু তুমি জানো যে আইএসএফ ইতিমধ্যে 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ফলে আইএসএফ এর সাথে বোঝাপড়ার জায়গাটা কিছুটা ক্ষীণ হলেও কংগ্রেসের সঙ্গে কিন্তু সিপিআইএম বোঝাপড়া করেই লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছে। তবে সেক্ষেত্রেও বেশ কিছু জায়গায় কয়েকটি জোট অবশ্যই রয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদ আসন, সেখানে কিন্তু কংগ্রেসের সমর্থন নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি প্রার্থী হতে পারেন, এবং এই প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা আমরাও অনেক আগে জানিয়েছিলাম। কিন্তু সমস্যা যে জায়গাগুলো তৈরি হয়েছে এখনো পর্যন্ত, ডায়মন্ড হারবার আসন নিয়ে কিন্তু জট অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। এবং শুধুমাত্র ডায়মন্ড হারবার আসন নিয়ে জট অব্যাহত আছে তাই নয়, উত্তর 24 পরগনার 2টি আসন, বনগাঁ এবং বসিরহাট, এই 2টি আসন নিয়েও কিন্তু একটা জট রয়েছে। যে এই 2টি আসনের মধ্যে বিশেষ করে বসিরহাট আসনটি সিপিআইএম নিজে লড়াই করতে যাচ্ছে, যদিও সেই আসন সিপিআই অর্থাৎ ফ্রন্ট শরিকের আসন, এবং একটি আসন সেখান থেকে কংগ্রেসকে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই বিষয় নিয়ে একটা জট রয়েছে। অন্যদিকে পুরুলিয়া নিয়েও কিন্তু একটা জট রয়েছে। পুরুলিয়ার আসন তুমি জানো, ইতিমধ্যে ফ্রন্টের তরফ কংগ্রেসের তরফ থেকে নেপাল মাহাতোকে সেখানে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই আসনে কিন্তু ফরওয়ার্ড ব্লক বাম শরিক তারা লড়াই করে, ফলে সেই আসনটি কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। ফলে এখানে দাঁড়িয়ে বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে নেপাল মাহাতো কংগ্রেস প্রার্থী হিসেবে কংগ্রেসের তিনি প্রার্থী হবে, নাকি এখানে আলাদা প্রার্থী বামফ্রন্টের তরফ থেকে ফরওয়ার্ড ব্লক দেবে, এই একটা জট এখনো পর্যন্ত রয়েছে। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে এখনো পর্যন্ত যেটা খবর, 2টোর সময় ফ্রন্ট নেতৃত্ব তারা বৈঠকে বসেছেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ ফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতৃত্ব তারা উপস্থিত রয়েছে, এবং এই জট যত দ্রুত কাটানো যায় তার চেষ্টা করা হচ্ছে। এবং তারপরে কিন্তু বিকেলের দিকে আসন অর্থাৎ বেশ কিছু আসনের দ্বিতীয় দফার আসনে কিন্তু বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে সাংবাদিক সম্মেলন করে, এমনটাই এখনো পর্যন্ত খবর। গৌরব, ত্রয়ন, ইতিমধ্যে সম্ভবত প্রার্থী তালিকাতে ঘোষণা করা হবে, কিন্তু যেখানে বলে তুমি জট, মূলত সিট শেয়ারিং নিয়ে মূলত জব তুমি যেমনটা বলছো। পাশাপাশি কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রসঙ্গে মোট কতগুলো সিট শেয়ারিং করতে পারে কি জানা যাচ্ছে সিপিএম এর তরফ থেকে? মোট 42টি আসনের মধ্যে কতগুলি সিট শেয়ারিং হতে পারে? দেখো, যেটা মনে করা হচ্ছে 8টি আসনে ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী দিয়েছে, এবং তুমি যদি আসনগুলি বাছাই করে দেখো তাহলে কিন্তু কংগ্রেসের তরফ থেকেও যে বক্তব্য বারবার বলা হচ্ছে যে তাদের কিন্তু বাম ফ্রন্টের সঙ্গে জোট নয়, তাদের মূলত জোটটা কিন্তু তারা সিপিআইএম এর সঙ্গে করে লড়াই করতে চাইছে। এবং সেই দিক থেকে তুমি যদি দেখো যে 8টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, সেখানে কিন্তু সিপিআইএম এর সাথে কোনো রকম বোঝাপড়ার অভাব তাদের হয়নি, কিন্তু ফ্রন্টের অন্য শরিক ফরওয়ার্ড ব্লকের আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। ফলে আরো যেটা মনে করা হচ্ছে, আরো অন্তত 2 থেকে 4টি আসন দার্জিলিং সমেত সেই আসনগুলো কিন্তু কংগ্রেসকে ছাড়া হতে পারে, এবং তার ভিত্তিতে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে একটা বোঝাপড়া সম্ভব হলেও এক্ষেত্রে চাপ বাড়বে যেটা ফ্রন্টের বড় শরিক সিপিআইএম এর, কারণ অন্য শরিকের আসনে যদি কংগ্রেস প্রার্থী দেয় তাহলে এত দীর্ঘদিনকার যে ফ্রন্ট অর্থাৎ বামফ্রন্ট, সেখানে কিন্তু বামফ্রন্টের শরিকদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে। সেই বিষয়টা বামফ্রন্ট চেয়ারম্যান বা সিপিআইএম নেতৃত্ব কিভাবে সমাধান করে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে বলে মনে করা হচ্ছে। গৌরব, ইতিমধ্যে বামফ্রন্টে তো দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, তুমি যেমন জানালে আমাদেরকে। ইতিমধ্যে তো হাই লেভেলের উচ্চ কর্তৃপক্ষের কিন্তু ইতিমধ্যে বৈঠক চলছে তাদের নেতৃত্ববৃন্দের। তো মোটামুটি কতক্ষণের মধ্যে জানতে পারবো আমরা, বা কতক্ষণের সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকা প্রকাশ করার? কোনো কি আপডেট রয়েছে? মোট কতক্ষণের মধ্যে জানা যাচ্ছে? দেখো, যেরকম ভাবে তোমার আমি বলছিলাম যে এমন বেশ কিছু জায়গায় জট ঘনীভূত হয়ে রয়েছে, ফলে
আলোচনার মাধ্যমে ফ্রন্ট নেতৃত্ব আশাবাদী সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যেটা মনে করা হচ্ছে খুব সম্ভবত হয়তো বিকেলের দিকে সাংবাদিক সম্মেলন করে এই দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তবে এই জটগুলো যতক্ষণ না কাটানো যাচ্ছে বা পুরুলিয়ার আসন বারবারই ফরওয়ার্ড ব্লকে ছাড়ার আবেদন সিপিআইএম এর তরফ থেকে করা হচ্ছে, যদি ফরওয়ার্ড ব্লক সেই আসন ছেড়ে দেয় তাহলে স্বাভাবিকভাবেই জট আর থাকবে না। কিন্তু যেহেতু 42টি আসনের মধ্যে 3টি আসন ফরওয়ার্ড ব্লক লড়াই করে, সেই কারণে তারা আবার একটি আসন তারা ছাড়তে চাইছে না। যদিও সিপিআইএম নেতৃত্বের বক্তব্য যে ফরওয়ার্ড ব্লকের আগে যে জনভিত্তি ছিল সেই জনভিত্তি এখন অনেকটাই ক্ষয়িষ্ণু জায়গায় রয়েছে, বরং পুরুলিয়ার আসন কংগ্রেসের পক্ষে অনেকটাই প্রমিসিং। এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যদি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থী হিসেবে কংগ্রেস সেখানে প্রার্থী দেয় তাহলে তার একটা লড়াইয়ের জায়গায় থাকবে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু ফ্রন্টের নেতৃত্বের সাথে আলোচনা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে কোনো একটি পথ বেরিয়ে আসবে এমনটাই কিন্তু ফ্রন্ট নেতৃত্ব মনে করছে। একেবারে সঙ্গে থাকো, নজর রাখো, আর নজর থাকবে আমাদেরও। পাশাপাশি ইতিমধ্যে তো তোমাকে জানিয়ে রাখছি, শনিবার সম্ভবত আজ অর্থাৎ রাজ্যের দ্বিতীয় দফায় কিন্তু প্রার্থী তালিকা হতে পারে বিজেপির তরফ থেকে, এমনটা কিন্তু সূত্রের খবর উঠে আসছে। অর্থাৎ শনিবার সম্ভবত রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, এমনটাও কিন্তু সূত্রের খবর উঠে আসছে। ব্যারাকপুর থেকে শুরু করে বিভিন্ন রকম কেন্দ্রগুলো, অর্থাৎ 22টা যে কেন্দ্র রয়েছে সেই 22টা কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যেই সম্ভাবনা কিন্তু বলা যেতে পারে 80% কিন্তু রয়েছে। এই সমস্ত বিষয় কি আপডেট রয়েছে তয়ন তোমার কাছে? যেটা মনে করা হচ্ছে যে খুব দ্রুততার সাথে প্রথম দফার 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো। পরবর্তী সময় তুমি জানো যে আসানসোল আসন থেকে পবন সিং তিনি প্রার্থী হতে না যাওয়ায় সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 19। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু 23টি আসনে এ রাজ্য থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা 42টি আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে। ফলে এই জায়গায় যে সমস্ত জায়গায় বেশ কিছু আসনে কিন্তু বিজেপির তরফ থেকেও জট রয়েছে এবং সেই জটগুলো কাটানোর জন্য কিন্তু একাধিক সময় আমরা দেখেছি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা বারবার দিল্লিতে গেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং আজকেও কিন্তু দিল্লিতে তাদের বৈঠক আছে বলে আমরা জানতে পারছি সূত্রের খবর। সেখান থেকে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে, যদি আজকের বৈঠকের মধ্যে দিয়ে সমস্ত বিষয়টা মেটানো হয়ে যায় তাহলে হয়তো আজকেই সন্ধ্যের দিকে বা একটু রাতের দিকে তারা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে। না হলে আগামীকাল কিন্তু সেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এখনো পর্যন্ত সম্ভাব্য হিসেবে যেগুলো মনে করা হচ্ছে যে ব্যারাকপুর থেকে অর্জুন সিং, তুমি জানো বিজেপিতে ছিলেন, সাংসদ হয়েছিলেন, তারপর তৃণমূল ঘুরে তিনি আবার বিজেপিতে যোগদান করেছেন। সেই অর্জুন সিংকে কিন্তু ব্যারাকপুরে পার্থভৌমিকের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি নেতৃত্ব। দমদম থেকে প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, তাকে কিন্তু টিকিট দিতে পারে পদ্ম শিবির। অন্যদিকে কলকাতা দক্ষিণ সেই আসন থেকে কিন্তু বৈশালী ডালিমিয়া তিনি প্রার্থী হতে পারেন এবং বারাসাত থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে দিলীপ ঘোষ তার আসন পরিবর্তন হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে কথা উঠে আসছে এবং সেক্ষেত্রে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের নাম রয়েছে বলে চর্চায় রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং দিলীপ ঘোষের যে আসন মেদিনীপুর, সেখান থেকে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ তাকে কিন্তু টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও গৌরব সমস্ত বিষয়গুলোই কিন্তু সম্ভাব্য, কোনো ঘোষিত বা প্রকাশিত তালিকা এটা নয়। বিভিন্ন সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি সেই খবরকেই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানে দাঁড়িয়ে এই নামগুলো এখনো পর্যন্ত চর্চায় রয়েছে বলে আমরা জানতে পারছি। গৌরব, কিন্তু ত্রয়ন এখনো পর্যন্ত শাসক দল কিন্তু করে দিয়েছে 42টি আসনে কিন্তু করে দিয়েছে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ। পাশাপাশি প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি ইতিমধ্যে বঙ্গ বিজেপি কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। অর্থাৎ প্রচারে তাদের খামতি কতটা থেকে যাচ্ছে, অর্থাৎ প্রচারে কি ইম্প্যাক্ট করতে চলেছে, তাদের কতটা প্রভাব পড়তে চলেছে তাদের প্রচারে? দেখো, অবশ্যই একটা প্রভাব তো পড়বে। যদিও বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে আসনে পরের দিকে ভোট রয়েছে সেই আসনগুলোর তালিকা ঘোষণা করা বাকি রয়েছে। যদিও আমরা জানি যে বেশ কিছু আসন রয়েছে উত্তরবঙ্গের যেগুলোতে অনেক আগে ভোট রয়েছে, সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এবং কোনো কোনো মহল, এমনকি বিজেপির অভ্যন্তরেও কোনো কোনো মহলের তরফ থেকে যেটা বক্তব্য যে যেখানে দাঁড়িয়ে অমিত শাহ তিনি 25টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত 25টি আসনই প্রার্থী ঘোষণা না করতে পারে
তাহলে সেখানে দাঁড়িয়ে সেই সংখ্যার কাছাকাছি পৌঁছানো তো সমস্যার বিষয় হয়ে যাবে। ফলে সব মিলিয়ে এখন যেটা চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব যে আসনের কিছু কিছু জট রয়েছে সেগুলোকে কাটিয়ে একটা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রচার করে যাতে যত দ্রুত সম্ভব বিজেপি নেতৃত্ব প্রচারে নামতে পারে তার চেষ্টা এই মুহূর্তে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব করছে বলেই সূত্রের খবর। গৌরব, ত্রয়ন, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো। ইতিমধ্যে এই যে জট মূলত কি সেজন্যই যেখানে দেখা যাচ্ছে বিজেপির জেলা নেতৃত্ব বলছেন তাদের বহিরাগত কোনো প্রার্থী দেওয়া হলে তারা মানবেন না, তাদের ভূমিপুত্র বা ভূমিপুত্রী চাই, এই বিষয়ে কি প্রাসঙ্গিকতার জট কি জানা যাচ্ছে মূলত? দেখো, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তুমি যদি দেখো, যদি মেদিনীপুর আসনটি নিয়েই তুমি আলোচনা করো বা চর্চা করো, সেখানেও দেখতে পাবে যে এই শেষ 5 বছরে সেইখানে কিন্তু দিলীপ ঘোষ, যিনি বর্তমান সাংসদ, তিনি কিন্তু প্রত্যেকটা সময় তার কনস্টিটিউয়েন্সিতে গেছেন, গিয়ে কথা বলেছেন, মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা অন্যরকম ভাবমূর্তি বা অন্যরকম একটা প্রচার বা বার্তা সেটা যেতে পারে। অনেকে মনে করছে যে বরানগর যে উপনির্বাচন হতে চলেছে, বরানগরের বিধানসভার যে উপনির্বাচন লোকসভার সাথে হতে চলেছে, সেখানে কোনো একজন কাউন্সিলরকে কলকাতা পুরসভার একজন কাউন্সিলর টিকিট পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বরানগরের ক্ষেত্রে একটা ভুল বার্তা যেতে পারে। দমদম কেন্দ্রের ক্ষেত্রে যদি প্রার্থী সঠিকভাবে চয়ন না করা হয় সেখানে একটা ভুল বার্তা যেতে পারে। ফলে এরকম বিভিন্ন আসন রয়েছে যে যে জায়গায় কিন্তু বিজেপি নেতৃত্বে বেশ কিছু জট রয়েছে, তাদের চিন্তার বিষয় রয়েছে এবং সেই কারণেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হচ্ছে বলে বিভিন্ন সূত্রের খবর। তবে এই মুহূর্তে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোকে মিটিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করে যত দ্রুত সম্ভব প্রার্থীরা প্রচারে নামতে পারেন এবং যে যে জায়গায় ক্ষোভ রয়েছে দলের অভ্যন্তরে সেটা যাতে দলের অভ্যন্তরেই মিটিয়ে নিয়ে ঐক্যবদ্ধ একটা বিজেপির চিত্র তারা তুলে ধরতে পারে, সেই চেষ্টা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব বলেই খবর। একেবারে ধন্যবাদ ত্রয়ন তোমাকে। সমস্ত বিষয়ে নজর রাখো, নজর থাকবে আমাদেরও। অর্থাৎ এখন দেখার বিষয় ইতিমধ্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারা কিন্তু ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার প্রকাশ কিন্তু আজই হতে পারে, এমনটাই সূত্রের খবর উঠে আসছে বারংবার। আর কলকাতা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী বৈশাখী ডালমিয়া, বারাসাতে সম্ভাব্য প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, পাশাপাশি বিভিন্ন রকম প্রার্থী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করতে পারে। মোট 22টি কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ আজ বলাই যেতে পারে কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমরা সম্ভাব্য প্রার্থী তালিকা হতে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘোষণা হতে পারে, এমনটাই সূত্রের খবর যেমনটা জানালো আমাদের প্রতিনিধি ত্রয়ন।